এদিকে সংসদেই বাতিল হচ্ছে আওয়ামী লীগের উপর দেওয়া নিষেধাজ্ঞা। চাপে পড়ে কঠিন সিদ্ধান্ত নিলেন তারেক রহমান। অবশেষে আদালতের নির্দেশে বাতিল হচ্ছে শেখ হাসিনার মামলা। আপনি বসুন দয়া করে। মাননীয় স্পিকার, আপনি এই বিধিতে মাননীয় সদস্য আপনারা বসুন, সেটা আপনি আগে সংশোধন করেন। মাননীয় সদস্য, সংসদের মধ্যে টোন লেভেলের খেলা চলতেছে, খেলতেছে, যাই হোক তারা খেলতে দেখেন। তবে কি বিএনপির শুভবুদ্ধি উদয় হইতেছে? যদিও উদয় না হয়ে কোনো উপায় নেই, কারণ জনগণের দোষণে পরবর্তী টিকতে পারবে না এবং গণতন্ত্র রক্ষায় কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে রাখার কোনো সুযোগ নেই। অধ্যাদেশটি বাতিল হয়ে যাবে। আলোচনার মাধ্যমে যে সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত হবে, এর মিনিং একটাই দাঁড়ায়, বিএনপি এটা পক্ষে দাঁড়াবে না, সুতরাং এগুলো বাতিল হয়ে যাচ্ছে। এবং বিরোধী দলও বুঝতে পেরেছে যে বিএনপি এগুলো পাশ করবে না, সংবিধান বিরোধী যে ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলো বিএনপি পাশ করবে না। আজকে এই কারণেই সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ক্ষমতার গদি থেকে টেনে হিঁচড়ে নামানোর এক ভয়ঙ্কর ছক কষা হয়ে গেছে। সেই সুযোগে চরম বদলা নিতে আবারও মাথাচাড়া দিয়ে দেশে ফিরতে পারে শেখ হাসিনা। এই পরিবর্তিত পরিস্থিতিতে নতুন করে তাদের তুরুপের তাস সাজাচ্ছে। হাসিনাদের এই ছক কষার কারণে পুরো রাজনীতির মাঠ এখন এক চরম উত্তেজনার জায়গায় এসে দাঁড়িয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে অবিলম্বে গ্রেফতার করে রাজসাক্ষী করা প্রয়োজন। অনলাইন প্ল্যাটফর্মের এক টক শোতে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন বিশিষ্ট কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক এম এ আজিজ। ডিপেস্টেড মানে পর্দার আড়ালের শক্তি, এর শক্তি না দেখা যায়, না ধরা ছোঁয়া যায়। এই শক্তিটির কথা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক আগেই বলেছেন। তাকে ক্ষমতা থেকে সরানোর চক্রান্ত এই ডিপেস্টেড করেছিল, এমন অভিযোগ তিনি ক্ষমতায় থাকাকালেই করেছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন, তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। বাংলাদেশ সরকারের নতুন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল তিনি ভারত সফরে যাচ্ছেন, এরকম খবর বাংলাদেশের কোনো গণমাধ্যম না দিলেও ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ এই খবরটা নিশ্চিত করছে। তারা দাবি করছে খুব শীঘ্রই ডক্টর খলিল ভারতে যাচ্ছেন এবং ভারতে গিয়ে ভারতের বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে দ্বিপাক্ষিক একাধিক মিটিংয়ে বসবেন এবং সেই মিটিংয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক কিভাবে নতুন করে বিনির্মাণ করা যায়, বিভিন্ন চুক্তির মেয়াদ যেগুলো শেষ হয়ে যাচ্ছে সেগুলো কিভাবে রেনু করা যায়, এই আলোচনাগুলো হবে। সাথে আওয়ামী লীগের রাজনীতি, শেখ হাসিনা, এই ইস্যুতেও খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে। কি বলছে নর্থ ইস্ট নিউজ, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে, জেনে বোঝার চেষ্টা করি বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন গতি পাচ্ছে কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত। দর্শক, বলছিলাম পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরের কথা। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে একটি মানবিক ব্যাপারে বলতে চাই। একটি মানবিক চ্যানেল ফুড ফর অল, যারা অসহায় দুস্থ সাধারণ মানুষের জন্য রান্না করা খাবার, ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণের চেষ্টা করছে, রান্না করা খাবার বিতরণ করে। এই নতুন চ্যানেলটিকে, যে চ্যানেলটা মহান স্বাধীনতা দিবসে যাত্রা শুরু করেছে, তাদের কার্যক্রমে সমর্থন করছি আমরাও। আমাদের দর্শকদের প্রতি আবেদন নিবেদন, আপনারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে অনুপ্রেরণা দেবেন, যেন মানবিক এই বার্তাটা 18 কোটি মানুষের কাছে পৌঁছে যেতে পারে। চলে যাচ্ছি মূল আয়োজনে। বলছিলাম ডক্টর খলিলের ভারত সফরের কথা। তিনি ভারত সফরে যাচ্ছেন এরকম ব্যাপার নিশ্চিত করেছে ভারতীয় পত্রিকা নর্থ ইস্ট নিউজ। ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে, তাদের শিরোনামটা এমন, দেখে নিন। সেখানে বলছে যে FM খলিলুর রহমানস ইন্ডিয়া ভিজিট সিগন্যালস দো ইন ইন্দো বাংলাদেশ রিলেশনস। অর্থাৎ তারা এই বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন করে শুরুর ব্যাপারে এই সফরটা খুবই গুরুত্বপূর্ণ, এভাবেই দেখছে নর্থ ইস্ট নিউজ। তারা মূলত বলার চেষ্টা করছে, কূটনৈতিক সূত্র অনুযায়ী ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এপ্রিলের শুরুতে ভারত সফরে যেতে পারেন। অর্থাৎ মাত্র কয়েকদিনের মধ্যেই ভারত সফর করছেন, এমনটা নর্থ ইস্ট নিউজ দাবি করছে। বিপুল নির্বাচনী বিজয়ের পর তারেক রহমানের ক্ষমতা গ্রহণের কয়েক সপ্তাহ পরে এই সফরটি অনুষ্ঠিত হচ্ছে এবং এটিকে নতুন সরকারের অধীনে নয়াদিল্লির সঙ্গে ঢাকার প্রথম বড় ধরনের কূটনৈতিক সৌহার্দ্য হিসেবে দেখা হচ্ছে। প্রস্তাবিত এই সফরে নয়াদিল্লিতে উচ্চ পর্যায়ের আলোচনা অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে, যার লক্ষ্য মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী প্রশাসনের আমলে শীতল হয়ে যাওয়ার সম্পর্ক পুনরুদ্ধার করা। কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, উভয় পক্ষই সম্পর্কের গতি পুনরুদ্ধার করার কিংবা করতে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয়গুলোতে পুনরায় আলোচনায় বসতে আগ্রহী। পশ্চিম এশিয়ার অস্থিতিশীলতা এবং বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার কারণে সৃষ্ট সরবরাহ সংকট মোকাবেলায় বাংলাদেশ হিমশিম খাওয়ায় জ্বালানি নিরাপত্তাই আলোচ্য বিষয় প্রধান হয়ে উঠতে পারে বলে সম্ভাবনা রয়েছে। ভারত ইতিমধ্যে জরুরি সহায়তা নিয়ে এগিয়ে এসেছে এবং চলতি মাসের শুরুতে দ্রুতগতির ডিজেল সরবরাহ করেছে এবং গতকালকেই আমরা দেখেছি 7,000 মেট্রিক টন ডিজেল নতুন করে পাইপলাইন দিয়ে বাংলাদেশে এসেছে ভারত থেকে। অর্থাৎ ডিজেল অন্তত 2 দফায় এসেছে এবং ভারতের কাছে অতিরিক্ত 50,000 মেট্রিক টন ডিজেল চাওয়া হয়েছে। রেগুলার যে পাইপলাইন দিয়ে ডিজেল আসার কথা সেটাও আসবে, যেটা প্রফেসর ইউনূস সরকার আশায় ভারত বন্ধ করে রেখেছিল।
বিষয়টি জরুরি অবস্থা তুলে ধরে ঢাকা বর্তমানে রেশনিং পদ্ধতিতে জ্বালানি সংকট ঘাটতি মোকাবেলার চেষ্টা করছে। একটি প্রতিবেদনে বলা হয়েছে জ্বালানি খাতের বাইরেও গঙ্গা পানি চুক্তি নবায়নের বিষয়টি পুনরায় খতিয়ে দেখার সম্ভাবনা রয়েছে, যা ডিসেম্বরে 3 দশক পূর্ণ করতে যাচ্ছে। অর্থাৎ আগামী ডিসেম্বরে গঙ্গা চুক্তি শেষ হয়ে যাচ্ছে, সেই চুক্তি রেনু করার ব্যাপারটাও আলোচনা হবে, সেই খবর বলছে। এই চুক্তিটি আন্তঃসীমান্ত নদী বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতার একটি মূল ভিত্তি হিসেবে রয়েছে এবং আলোচনায় বিশেষভাবে স্থান পাবে এমনটা বলা হচ্ছে। ভারতে বিভিন্ন কর্মসূচি শেষ করে মিস্টার রহমান ভারত মহাসাগর সম্মেলনে অংশ নিতে মরিশাস সফরে যাবেন বলে আশা করা হচ্ছে, যা বাংলাদেশের বৃহত্তর আঞ্চলিক কূটনৈতিক সম্পৃক্ততারই প্রতিফলন। দুই দেশের মধ্যে সাম্প্রতিক আলাপচারিতা সম্পর্কে ক্রমান্বয়ে উষ্ণতার ইঙ্গিত দেয় 25শে মার্চ অপারেশন সার্চলাইটের বার্ষিকীতে প্রধানমন্ত্রী তারেক রহমান 1971 সালের সেই নৃশংসতার শিকারদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানিয়েছে। ভারতও এই মনোভাবের প্রতিধ্বনি করেছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা ও নিহতদের স্মরণের প্রচেষ্টায় নয়াদিল্লির সমর্থন পুনর্ব্যক্ত করেছে। কূটনৈতিক এই সফর এবং এই আলোচনায় আওয়ামী লীগের রাজনীতিতে ফেরানো এই ব্যাপারটা নিয়ে আলোচনা হবে, এরকমও নর্থ ইস্ট নিউজ সহ বিভিন্ন ভারতীয় গণমাধ্যম খবর দেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ ডক্টর খলিলের সঙ্গে এস জয়শঙ্কর কিংবা তাদের নিরাপত্তা উপদেষ্টা তাদের যে বৈঠক, সেই বৈঠকে রাজনীতি একটা বড় ইস্যু হয়ে দাঁড়াবে, সেটাও বলছে তারা। রাজনীতি ইস্যু মানে হচ্ছে যে আওয়ামী লীগের রাজনীতির অধিকার ফিরিয়ে দেওয়া, তাদের উপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া। এবং ডক্টর খলিল যখন এই সফরটা করবেন তার মাত্র কয়েকদিন পরে প্রথম সপ্তাহে সফর করবেন। 12 তারিখে সংসদের প্রথম অধিবেশনে 30 দিন পূরণ হয়ে যাবে এবং এই 30 দিনের মধ্যে প্রফেসর ইউনূসের দেয়া যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা যদি সমর্থন না দেয় সরকারি দল সংসদে এবং সেটা যদি পাস না হয়, তাহলে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা অটোমেটিকলি উঠে যাবে। সেই ক্ষেত্রেও ঠিক সময় আসার কয়েকদিন আগে ডক্টর খলিলের সঙ্গে ভারতের এই বৈঠকে আওয়ামী লীগের রাজনীতি সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলেও মনে করছে ভারতীয় গণমাধ্যমগুলো। এখন দেখার বিষয় যে সেটা কতটুকু হয়। আমাদের মূল যে চাওয়ার ব্যাপার সেটা হচ্ছে যে ভারত বাংলাদেশ সম্পর্কটা স্বাভাবিক হোক, যে সম্পর্কটা যুদ্ধংদেহী সম্পর্কে নিয়ে গিয়েছিল মেটিকুলাস ইউনূস সরকার। ইউনূস সরকার এমনটাও চাইছিল যে ভারত বাংলাদেশে আক্রমণ করুক এবং পাকিস্তান তাদের বড় ভাই, তাদের পিয়ারি বড় ভাই, যারা 71-এ আমাদের কোনো ধরনের নির্যাতন করেনি, যারা 30 লক্ষ মানুষ মারেনি, যারা 2 লক্ষ মা বোনের সম্ভ্রম কেড়ে নেয়নি, যারা 25শে মার্চের কালো রাতে কিছুই করেনি, যারা 14ই ডিসেম্বরে বুদ্ধিজীবীদের মারেনি, তাদের সঙ্গে পিরিত বাড়িয়ে এবং তারা আমাদেরকে তখন ভারতের আক্রমণ থেকে রক্ষা করবে, যেমনটা আমাদের বিভিন্ন জনের পালিয়ে যাওয়ার সুবিধার্থে অন অ্যারাইভেল ভিসা দিয়ে সহযোগিতা করেছিল মেটিকুলাস ইউনূস সরকারকে পাকিস্তান। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের। ডিপ স্টেট মানে পর্দার আড়ালের শক্তি। এই শক্তি না দেখা যায় না ধরা ছোঁয়া যায়। এই শক্তিটির কথা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক আগেই বলেছেন। তাকে ক্ষমতা থেকে সরানোর চক্রান্ত এই ডিপ স্টেট করেছিল, এমন অভিযোগ তিনি ক্ষমতায় থাকাকালেই করেছেন। কিন্তু বিরোধী পক্ষ সেটিকে কথার কথা বলেই মানতেন। শেখ হাসিনা পক্ষের লোকজন মনে করে এই ডিপ স্টেটের চক্রান্তই ছিল মেটিকুলাস ডিজাইন, যেটি কোটা সংস্কার আন্দোলনকে নিয়ে গিয়েছিল এক দফার সরকার পতনের আন্দোলন। কিন্তু বিগত অন্তর্বর্তী সরকারের লোকজন এই অভিযোগ উড়িয়ে দিতেন। ডোনাল্ড ট্রাম্প স্বীকৃত ডিপ স্টেটের গুরু জর্জ সরোস কিংবা তার ছেলে বাংলাদেশে বন্ধু মোহাম্মদ ইউনূসের জন্য ছুটে এলেও ডিপ স্টেটের বিতর্ক তেমন একটা জমেনি অন্তর্বর্তী সরকার আমলে। এমনকি কিছুদিন আগেও ব্রাকের মতো প্রতিষ্ঠান তাদের গবেষণা রিপোর্টে বাংলাদেশে ডিপ স্টেট কাজ করার কথা বললেও এই বিতর্ক তেমন একটা হালে পানি পায়নি। কিন্তু এতদিন যারা ডিপ স্টেটের মেটিকুলাস ডিজাইনকে তুলি মেরে উড়িয়ে দিতেন, সেই আসিফ নাহিদরা এখন বলছেন ডিপ স্টেট আছে, শুধু আছে না, তাদেরকে রীতিমতো অফারও দিয়েছিল। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ অবশ্য ডিপ স্টেটের নাম নিয়ে লুকোচুরি খেলো। কি অফার দিয়েছেন সেটি খোলাসা করেছেন। এই ডিপ স্টেট নির্বাচন চায়নি। যদি এ কথা সত্যি হয় তাহলে প্রশ্ন ওঠে, এনসিপি আর জামাতও যে নির্বাচন চায়নি সেটি কি তাহলে ডিপ স্টেটের সাথে হাত মেরেই? বড় প্রশ্ন হলো, এতদিন শেখ হাসিনার পক্ষ থেকে ডিপ স্টেটের ষড়যন্ত্রের কথা বলা হচ্ছিল, আসিফ নাহিদ কি শেখ হাসিনার সেই কথার সত্যতাই তুলে ধরলেন? তার চেয়েও বড় প্রশ্ন উঠেছে, এতদিন পরে এসে কেন তারা ডিপ স্টেটের কথা বলছেন, নাকি তাদেরকে দিয়ে কেউ বলাচ্ছে? এমন সব প্রশ্নের উত্তর জানতে চলুন যান অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা, যিনি বর্তমানে মোহাম্মদ ইউনূসের কিংস পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া গত 26শে মার্চ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় বক্তব্য দেন। সেখানে তিনি ডিপ স্টেট নিয়ে বক্তব্য দিয়েছেন। যদিও তার 2 সপ্তাহ আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে ডিপ স্টেট জড়িত বলে মন্তব্য করেছেন। 10 মার্চ রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ মাঠে এনসিপি আয়োজিত রাজশাহী বিভাগীয় ইফতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ বলেছিলেন, হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ডিপ স্টেট ও দেশি বিদেশি চক্রদের আইনের আওতায় আনবে। তবে নাহিদের এই বক্তব্য নিয়ে তখন অতটা সাড়া পড়েনি। কিন্তু আসিফ মাহমুদের বক্তব্যকে কেন্দ্র করে দেশব্যাপী, বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দেশ জুড়ে চলছে নানামুখী তুমুল আলোচনা। অনেকের কাছে প্রশ্ন উদ্রেক হচ্ছে যে এই ডিপ স্টেট আসলে কি?
কারা এর সাথে জড়িত। আসিফ মাহমুদ 2 বছর পর এসে কেন এমন বক্তব্য দিচ্ছেন? আসিফ মাহমুদ ডিপ স্টেটের কথা বললেও সেই ডিপ স্টেটের কারা জড়িত তাদের নাম প্রকাশ্যে রহস্যজনকভাবে লুকোচুরি কেন করছেন, সেই প্রশ্ন উঠেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সেটি হলো, ডিপ স্টেট কি আসিফ মাহমুদকে ইউনূসের নেতৃত্বে ক্ষমতায় বসিয়েছিল নাকি ক্ষমতায় রাখতে চেয়েছিল? এই প্রশ্ন হচ্ছে কারণ শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালই এই ডিপ স্টেট নিয়ে কথা বলেছিলেন, প্রকাশ্যে জানিয়েছিলেন তার আশঙ্কার কথা। দর্শক, এখানে প্রথম প্রশ্ন, ডিপ স্টেট আসলে কি? রাজনীতি, ক্ষমতা আর গোপন প্রভাব, এই তিনের সংযোগে বারবার উঠে আসে ডিপ স্টেট প্রসঙ্গটি। এটি এমন একটি বিষয় যাকে আপনি না ধরতে পারবেন না ছুঁয়ে দেখতে পারবেন। তাহলে কি শুধু কল্পনাতেই ডিপ স্টেট থাকে? উত্তর হলো, ডিপ স্টেটের অস্তিত্ব আছে, যেটি মূলত ক্ষমতার অপ্রকাশ্য একটি কাঠামো। এটি সরকার বা দৃশ্যমান প্রশাসনের বাইরে থেকে রাষ্ট্র পরিচালনায় প্রভাব ফেলে। সোজা কথায়, ডিপ স্টেট কোনো নির্দিষ্ট দাপ্তরিক কাঠামো নয়, বরং এটি রাজনৈতিক ধারণা যে রাষ্ট্রের ভিতর লুকিয়ে থাকা এমন এক ক্ষমতার কেন্দ্রকে বোঝায় যারা জনগণের ভোটে নির্বাচিত না হয়েও পর্দার আড়াল থেকে জাতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিয়ন্ত্রণ করে। এটি এমন একটি নেটওয়ার্ক যেখান থেকে আমলাতন্ত্রের একটি অংশ, গোয়েন্দা সংস্থা, সামরিক বাহিনীর কিছু গোষ্ঠী বা প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠী যারা সরাসরি সামনে না এসে নীতি নির্ধারণে ভূমিকা রাখে বলে ধারণা করা হয়। এদেরকে বলা হয় অদৃশ্য সুপার সরকার। এরা সব কলকাঠি নাড়বে, কিন্তু কারো কাছে এদের জবাবদিহিতা থাকে না। ধারণাটি এসেছে তুরস্কের একটি সভা থেকে, যাকে বলা হয় দেরিন দেপ্লে। তবে মিশরের রাজনীতিতে এর প্রবল উপস্থিতি দেখা গেছে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে বাইডেন প্রশাসন যে বিশ্বের অনেক দেশে ডিপ স্টেট হয়ে কাজ করার জন্য টাকা ঢালছিলেন, সেই তথ্য সামনে এনেছিলেন। বাংলাদেশে ডিপ স্টেটের আলোচনা অনেক আগে থেকেই ছিল। সেই প্রসঙ্গে যাওয়ার আগে জেনে নেই, অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা, যার বিরুদ্ধে দুর্নীতির অনেক অভিযোগ আছে, সেই আসিফ মাহমুদ ঠিক কি বলেছেন। 26শে মার্চ এনসিপি সভায় আসিফ মাহমুদ বলেছিলেন, তারা যখন সরকারের দায়িত্বে ছিলেন শুরুর দিকে তাদেরকে বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, যাদেরকে আসলে ডিপ স্টেট বলা হয়, তাদের কাছ থেকে অফার করা হয়েছিল। দর্শক, আসিফ মাহমুদের কাছে তার এই বক্তব্যের ব্যাখ্যা জানতে চেয়েছে প্রথম আলো। সেখানে তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার প্রথম 3 থেকে 5 মাসের মধ্যে বিভিন্ন প্রভাবশালী প্রতিষ্ঠান বা ডিপ স্টেটের পক্ষ থেকে এই যোগাযোগ করা হয়েছিল। এর অর্থ হলো, মোহাম্মদ ইউনূস ক্ষমতা নেওয়ার 3 থেকে 5 মাসের মধ্যে ডিপ স্টেট যোগাযোগ করেছিল এবং কিছু প্রস্তাব দিয়েছিল। সেসব প্রস্তাবের মূল নির্যাস ছিল আওয়ামী লীগ সরকারের সাংবিধানিক মেয়াদ অর্থাৎ 2029 সাল পর্যন্ত এই সরকারকে টিকে থাকার জন্য যাবতীয় সহযোগিতা করবে ডিপ স্টেট। এর বিনিময়ে তাদের কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হতো। আসিফ মাহমুদ দাবি করেছেন, ডিপ স্টেট ক্ষমতায় থাকার পুরো প্রক্রিয়া সাজিয়ে দিয়েছিল, কিন্তু ইউনূসের অন্তর্বর্তী সরকার তাতে সায় দেয়নি, বরং অন্তর্বর্তী সরকার নির্বাচন দিতে চেয়েছে। দর্শক, আমাদের অনুসন্ধান বলছে আসিফ মাহমুদ এখানে মিথ্যা দিয়েছেন, যেটির প্রমাণ মিলে তারই সহকর্মী ধর্ম উপদেষ্টা AFM খালিদ হোসেনের একটি পোস্ট থেকে। সাবেক ধর্ম উপদেষ্টা 19শে মার্চ নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, প্রফেসর ইউনূসের ব্যক্তিগত ইচ্ছা ছিল সংস্কারের প্রধান ধাপগুলো সম্পন্ন করে 2026 সালের শেষের দিকে নির্বাচন আয়োজন করা, কিন্তু রাজনৈতিক বাস্তবতায় সবসময় পরিকল্পনা অনুযায়ী এগোয় না। রাজনৈতিক দলগুলো, বিশেষত বিএনপির অব্যাহত চাপ ও রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে তিনি ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণা দেন। দর্শক, আপনাদের হয়তো মনে আছে, সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 18 মাসের মধ্যে নির্বাচন দেওয়া উচিত এমন কথা বলেছিলেন বিদেশি সংবাদ মাধ্যমে। এই কথা বলার পর থেকে ইউনূসের দোষ আদালত করেছিলেন সেনাপ্রধান। মোহাম্মদ ইউনূস যে নির্বাচন দিতে কত টাল বাহানা করেছিলেন সেটি 18 মাসে বহুবার পরিষ্কার হয়ে গেছে। আসিফ মাহমুদ বলছেন, ডিপ স্টেট চায়নি 2029 সালের আগে নির্বাচন। ফ্ল্যাশব্যাক করে দেখে নেওয়া যাক কারা জাতীয় সংসদ নির্বাচন চায়নি। এনসিপি নেতারা বলেছিলেন 12ই ফেব্রুয়ারি কোনো নির্বাচন হবে না, যদি হয় তাহলে অধ্যাপক ইউনূসকে জুলাই যারা মারা গেছে তাদের ফেরত দিতে হবে। জামাত ইসলামীর নেতারা নির্বাচন নিয়ে দেশ অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন। তাহলে কি মোহাম্মদ ইউনূস, এনসিপি, জামাত ডিপ স্টেটের সহযোগী ছিল? অবশ্য মোহাম্মদ ইউনূসের 3 সহযোগী ডিপ স্টেট নিয়ে মুখ খুলতে রাজি হননি। সাবেক উপদেষ্টা সাখাওয়াত হোসেন এবং সৈয়দা রিজওয়ানা হাসান অনলাইন পোর্টাল চর্চার কাছে এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। আরেক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, তিনি এ নিয়ে মন্তব্য করে আর কোনো সংবাদের শিরোনাম হতে চান না। বোঝাই যাচ্ছে ডিপ স্টেট নিয়ে বেশ অস্বস্তিতেই পড়েছেন ইউনূসের ঘনিষ্ঠজনেরা। আসিফ মাহমুদের বক্তব্যের সবচেয়ে ভয়ঙ্কর অংশটি ছিল নির্বাচনের রোড ম্যাপ নিয়ে। তিনি দাবি করেছেন যে ডিপ স্টেট কেবল ক্ষমতার অফারই দেয়নি, বরং তারা পুরো একটি কর্ম পরিকল্পনা নিয়ে এসেছিল যে কিভাবে বিএনপি এবং অন্যান্য প্রধান রাজনৈতিক দলগুলোকে মাঠ থেকে সরিয়ে দেওয়া যায়। বিশেষ করে তারেক রহমান সহ বিএনপির শীর্ষ নেতাদের সাজাগুলোকে আইনি প্রক্রিয়ায় এমনভাবে আটকে রাখা যাতে নির্বাচন হলেও তারা অংশগ্রহণ করতে না পারে। দর্শক, আবারও ফ্ল্যাশব্যাকে গিয়ে দেখা যাক, খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছিল শেখ হাসিনার পতনের পরপরই রাষ্ট্রপতির অর্ডারে। ফাঁসির দণ্ডপ্রাপ্ত নেতারা জেল থেকে বের হয়ে গিয়েছিল কয়েকদিনের মধ্যেই। দর্শক, মোহাম্মদ ইউনূসের শেষ দিকে অন্তর্বর্তী সরকারের 1.5 বছরের শাসনের একটি মূল্যায়ন রিপোর্ট দিয়েছিল ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট বা BIGT।
গত 31শে জানুয়ারি সংস্থাটি তাদের রিপোর্ট প্রকাশ করে, যেখানে বলা হয় অধ্যাপক ইউনূসের পেছনে শুরুতে জনসমর্থন ছিল। তিনি চাইলে ব্যাপক সংস্কারের পক্ষে একটি অবস্থান নিতে পারতেন, কিন্তু শেষ পর্যন্ত যে যেদিকে বিয়ের চাপ দিয়েছে তিনি সেদিকে চলে গেছেন। সমঝোতা করে ফেললেন বিএনপির সঙ্গে, ছাত্রদের সঙ্গে বা আমলাতন্ত্রের সঙ্গে। বিআইজিটির রিপোর্ট অনুযায়ী যাদের চাপে ইউনূস বারবার সরে যেতেন তারাই ছিলেন ডিপেস্টেড। সে রিপোর্ট অনুযায়ী মোহাম্মদ ইউনূস যে মবের রাজত্ব তৈরি করেছিল, সে মব যেভাবে বলতো অন্তর্বর্তী সরকার সেভাবেই চলত। দর্শক, আসিফ মাহমুদের ভাষ্য অনুযায়ী ডিপেস্টেড তাদের প্রস্তাব দিয়েছিল অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার 3 থেকে 6 মাসের মধ্যে। অথচ 2024 সালের 23শে মে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিপেস্টেড নিয়ে বক্তব্য দিয়েছেন। ওই বক্তব্যে শেখ হাসিনা বাংলাদেশ ও মিয়ানমারের একটি অংশ নিয়ে পূর্ব তিমুরের মতো একটি খ্রিস্টান রাষ্ট্র গঠনের ষড়যন্ত্রের কথা উল্লেখ করেছেন। 2024 সালের 23শে মে গণভবনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের একটি বৈঠক ছিল। সেই বৈঠকের সূচনা বক্তব্যে শেখ হাসিনা বলেছিলেন বাংলাদেশে একটি বিদেশি শক্তি এয়ারবেস নির্মাণের প্রস্তাব দিয়েছিল, তবে তিনি স্পষ্ট করে কোনো দেশের নাম উল্লেখ করেনি। একই বক্তব্যে তিনি আরো বলেন বাংলাদেশ ও মিয়ানমারের একটি অংশ নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র গঠনের চক্রান্ত চলছে। তিনি আরো উল্লেখ করেন বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের প্রাচীনকাল থেকে ব্যবসা বাণিজ্য চলে, এই জায়গাটার উপর অনেকেরই নজর, সেটা তিনি ভোটের দিচ্ছিলেন না, এটা তার একটা অপরাধ। এই বক্তব্য দেওয়ার 2.5 মাসের মধ্যে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হয়। আসিফ মাহমুদ ডিপেস্টেড নিয়ে বক্তব্য দেওয়ার পর অনলাইনে অনেকে প্রশ্ন রাখছেন, তাহলে কি শেখ হাসিনার কথাই ঠিক? ডিপেস্টেড চেয়েছে বলে কি শেখ হাসিনা পতন হয়েছে? দর্শক, 2024 সালে ছাত্রদের নেতৃত্বে গড়ে ওঠা যে আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়, সেই আন্দোলনে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপেস্টেডের ভূমিকা ছিল এমন আলোচনা বিভিন্ন সময় উঠে এসেছে। কিন্তু অন্তর্বর্তী সরকার গণমন্ত্রীদের পক্ষ থেকে বরাবরই এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। আবার 2007 সালে যে 111 সরকার, সেটিতেও ডিপেস্টেডের সরকার ছিল এমন অভিযোগ আছে। এসব অভিযোগ যদি সত্যি হয় তাহলে এটি পরিষ্কার অনেক আগে থেকেই বাংলাদেশের বিদেশি আর দেশীয় শক্তি মিলে ডিপেস্টেড কাজ করছে। আসিফ মাহমুদ নাম প্রকাশ না করলেও বলেছেন ডিপেস্টেডের মধ্যে বিদেশি শক্তি ছিল। 2025 সালের 20শে মার্চ আমাদের প্রচারিত একটি ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে বিদেশি শক্তি জুলাই আন্দোলনের সময় কাজ করেছিল। বাংলাদেশের জুলাই আন্দোলনের সংঘটিত হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের তদন্ত দলের রিপোর্ট প্রকাশিত হয়েছিল গত বছরের 12 ফেব্রুয়ারি। সেই রিপোর্টের 38 নম্বর পৃষ্ঠার 137 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে জুলাই আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনের পরিণতি কি হতে পারে সেটি বাংলাদেশের যথাযথ কর্তৃপক্ষকে জুলাই আন্দোলন চলাকালে জানানো হয়েছিল, যার কারণে বাংলাদেশের সেনা সদস্যরা জুলাই আন্দোলনে গুলি চালানি বলে মন্তব্য করা হয়েছে জাতিসংঘের রিপোর্টে। তার প্রমাণ হিসেবে 2024 সালের 29শে জুলাই জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে যে তথ্য তুলে ধরা হয়েছিল তার রেফারেন্স টানা হয়েছে, ঠিক যেমন হয় 2007 সালের সময় দেখানো হয়েছিল। সেই সময় এই বিদেশি শক্তি পরিচিত ছিল টুরিস্ট গ্রুপ নামে, যাদের বাংলাদেশের টুরিস্ট গ্রুপের একটি অংশ বলেই পরিচিত। দর্শক, সারা দুনিয়া জুড়ে মার্কিন প্রশাসনের বিরুদ্ধে ডিপেস্টেড হিসেবে ভূমিকা রাখার অভিযোগ আছে। 1 জানুয়ারি 2023 থেকে 1 এপ্রিল 2024 সাল পর্যন্ত ট্রাম্পের ট্রুথ সোশ্যালের একটি বিশ্লেষণ অনুসারে ট্রাম্প 56 বার এই ডিপেস্টেডকে ছাড়খাড় করে দেওয়ার কথা বলেছেন। এর মধ্যে 9টি পোস্টে তিনি কিভাবে ধ্বংস করবেন সে পরিকল্পনার কথা বলেছেন। বলা হয় বিল ক্লিন্টন প্রেসিডেন্ট হওয়ার পর থেকে সারা বিশ্বের অনেক দেশে সরকার পরিবর্তন কিংবা নিজেদের পছন্দসই সরকার বসানোর জন্য মার্কিন প্রশাসন কাজ করত। আর দুনিয়াব্যাপী এই ডিপেস্টেডের জর্জ সরোস। এই সরোসের অকৃত্রিম বন্ধু হলেন মোহাম্মদ ইউনূস। ইউনূস ক্ষমতা থাকাকালে সরোসের ছেলে 2 বার বাংলাদেশে এসেছিল, যেটি অতীতে কখনোই ঘটেনি। সরোসের ছেলে একটি রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠক করেছিলেন, সেটির নাম এনসিপি। আসিফ মাহমুদ যে বিদেশি শক্তির কথা বলেছেন সেটি নিশ্চয়ই জর্জ সরোস কিংবা পিটার হাস নয়, যারা এনসিপির বন্ধু। যদি না হয় তাহলে অন্য বিদেশি শক্তি কারা, যারা ইউনূসকে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় রাখতে চেয়েছিলেন। দর্শক, যদি অনেক আগে থেকে বাংলাদেশের ডিপেস্টেড কাজ করে থাকে তাহলে আসিফ মাহমুদ কিংবা নাহিদ ইসলামের যে সরকার ছিল সেটি যে ডিপেস্টেড এনেছিল সে অভিযোগ সত্যি হয়ে যায়। তাহলে প্রশ্ন ওঠে আসিফ নাহিদরা এখন কেন হঠাৎ করে ডিপেস্টেডের কথা বলছেন? তারা হঠাৎ এমন ডিপেস্টেডের গল্প রাজনীতির ময়দানে চালতেন না। গণতন্ত্রের প্রতি নিজেদের শ্রদ্ধাবোধের প্রমাণ দিতে নাকি একটি বিতর্ক উস্কে দেওয়ার চেষ্টা, নাকি তাদের দিয়ে কেউ বলাচ্ছেন? হাদি হত্যাকাণ্ডের সাথে ডিপেস্টেডের রাতারাতি সম্পর্ক তৈরি করছেন এমন এক সময় যখন হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িত 2 জন ধরা পড়েছে, এটা কি প্রমাণ ফাঁস হয়ে যাওয়ার ভয় থেকে? প্রশ্ন উঠেছে আসিফ মাহমুদ বলছেন ডিপেস্টেড চায়নি নির্বাচন। অভিযোগ আছে হাদি হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল যাতে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় এবং তাতে নির্বাচন বানচাল হয়ে যায়। আবার এনসিপি জামাত প্রকাশ্যে নির্বাচনের বিরোধিতা করেছে। বিভিন্ন ইস্যু, সংস্কার, স্থানীয় সরকার নির্বাচন, পিআর পদ্ধতি, জুলাই সনদ ইত্যাদি সামনে এনে নির্বাচন পিছিয়ে দেওয়ার কৌশল তারা নিয়েছিল। দৈনিক ইনকিলাবের এক রিপোর্টে বলা হয়েছে সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি করছেন দুর্নীতির দায়ে অভিযুক্ত আসিফ মাহমুদকে ডেকে নিয়ে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা উচিত, ডিপেস্টেডের মুখোশ খুলে দেওয়া প্রয়োজন। এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জুলাই সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত পুলিশের সংখ্যা সরকারি বয়ানে মাত্র 44 জন, কিন্তু প্রকৃতপক্ষে এই সংখ্যাটা 3 শতাধিক বলে অনেক বিশ্লেষক মনে করেন। যেহেতু দেশে এখন আদিলুর রহমান শুভ্রর মালিকানায় অধিকারের মতো বাটপার মানবাধিকার সংস্থা
কার্যকর নয়, সেহেতু শাপলা চত্বরের মতো মৃতের সংখ্যা বাড়িয়ে হাজার খানিক করা তো দূরের কথা, কোনো সংস্থাই নিরপেক্ষভাবে জুলাই সন্ত্রাস চলাকালে কত সংখ্যক পুলিশকে হত্যা করা হয়েছে তার প্রকৃত তালিকা দিতে পারছে না বা দিচ্ছে না, দিতে দেওয়া হচ্ছে না এখনো পর্যন্ত। ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ তারেক রহমানের সরকার একবার বলে জুলাই সন্ত্রাসের সময় পুলিশ হত্যাকাণ্ডের বিচার করবে, আবার বলে জুলাই সন্ত্রাসীদের ইন্ডেমনিটি বা দায় মুক্তি দেওয়া হয়েছে। এরই মধ্যে তারেক রহমান সরকারের নতুন নিয়োগপ্রাপ্ত পুলিশের আইজিপি ঘোষণা দিলেন দেশের প্রচলিত আইনে পুলিশ হত্যার বিচার হবে। ওদিকে তার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এসব বিচার হবে না। পারবেন আইজিপি ফকির সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে টপকাতে? দেখাই যাক। খেলা জমে উঠেছে ধীরে ধীরে এবং ডাক্তার রাজশাহীতে সাংবাদিকদের সামনে তিনি বলেছেন জুলাই সন্ত্রাসের সময় পুলিশ সদস্য হত্যা সহ সকল হত্যাকাণ্ডের ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তার ভাষায় শুধু পুলিশ কেন, পুলিশ সহ অনেক মানুষই মারা গেছে, আইন অনুযায়ী প্রতিটি ঘটনার তদন্ত এবং বিচার হবে। তিনি এই মর্মে কোনো সন্দেহ রাখেননি যে বিচার প্রক্রিয়া চলবে এবং আইনে যা হওয়ার তাই হবে। পুলিশের প্রধান হিসাবে তার এই অবস্থান আইন শৃঙ্খলা বাহিনীর একটি বড় অংশের মনের কথাকে প্রতিফলিত করে। গত 1.5 বছর ধরে জুলাই সন্ত্রাসের সময় নিহত সহকর্মীদের জন্য ন্যায় বিচার না পাওয়ার বেদনা এবং রাষ্ট্রীয় উদাসীনতার প্রতি ক্ষোভ পুলিশ বাহিনীর অন্তরে জমাট বেঁধেছিল। নতুন আইজিপির এই ঘোষণা সেই ক্ষোভকে কিছুটা হলেও প্রশমিত করবে বলে আমার মনে হয়। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বক্তব্য সম্পূর্ণ বিপরীত। প্রথমে তিনি সংসদে বিশেষ কমিটির বৈঠকের আগে বলেছিলেন জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাগুলোকে তারা ধারণ করবেন এবং যেসব অধ্যাদেশে জুলাই যোদ্ধাদের ইন্ডেমনিটি দেওয়ার বিষয় আছে সেগুলো তারা গ্রহণ করবেন। পরে পুলিশ হত্যার তদন্ত প্রসঙ্গে তিনি দাবি করেন যে তিনি এ বিষয়ে পূর্বে কোনো বক্তব্য দেননি। তার ব্যাখ্যা অন্তর্বর্তী সরকারের সুরক্ষা অধ্যাদেশ জারি হয়েছে, যার ভিত্তি ছিল জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামার একটি দফা। ওই দফায় সবাই একমত হয়েছিলেন যে জুলাই জন অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন এবং অংশ নিয়েছেন তাদের আইনি সুরক্ষা দিতে হবে। তাই সুরক্ষা অধ্যাদেশের আলোকে সব সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ মন্ত্রীর অবস্থান হলো ইন্ডেমনিটির পক্ষে, আইনি সুরক্ষার পক্ষে। পুলিশ হত্যার বিচার তার বক্তব্য অনুযায়ী একটি অনিশ্চিত বিষয়, যা রাষ্ট্রীয় উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। এখানেই স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপির মধ্যে একটি স্পষ্ট সংঘাতের দৃশ্য ফুটে উঠেছে। একদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানের দায়িত্ববোধ থেকে আইনের শাসন এবং ন্যায় বিচারের দাবি, অন্যদিকে রাজনৈতিক বিবেচনায় ইন্ডেমনিটি এবং সুরক্ষা দেওয়ার সরকারি অবস্থান। এই সংঘাত শুধু দুজন ব্যক্তির মধ্যে নয়, এটি রাষ্ট্রের দুই গুরুত্বপূর্ণ অঙ্গ রাজনৈতিক নেতৃত্ব এবং পেশাদার বাহিনীর মধ্যে সংঘাত বলেই আমি মনে করছি। জুলাই সন্ত্রাসের সময় পুলিশ হত্যার প্রকৃত চিত্রটি ইচ্ছাকৃতভাবে অস্পষ্ট এবং ধোঁয়াশায় রেখে দেওয়া হয়েছে। সরকারি পরিসংখ্যান 44 জনের কথা বললেও মাঠ পর্যায়ে বিভিন্ন সূত্র, সোশ্যাল মিডিয়ার ভিডিও এবং স্থানীয় সাংবাদিকদের প্রতিবেদনে এই সংখ্যা প্রায় 500-র কাছাকাছি। কিছু বিশ্লেষক যে 3000 পর্যন্ত সংখ্যা উল্লেখ করেন। সবচেয়ে ভয়াবহ ঘটনা সিরাজগঞ্জের এনায়েতপুর থানায়, যেখানে একদিনে 15 জন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়। ঢাকার যাত্রাবাড়ি, উত্তরা, আশুলিয়া, কুমিল্লা, নোয়াখালী, রংপুর সহ দেশের বিভিন্ন স্থানে পুলিশ সদস্যদের হত্যা, পুড়িয়ে এবং গাছে ঝুলিয়ে মারা হয়। এই হত্যাকাণ্ডের শিকার পুলিশ সদস্যদের পরিবারগুলো আজও জানতে চায় তাদের প্রিয়জনের মৃত্যুর সত্যিকারের কারণ কি ছিল, কারা দায়ী। তাদের এই জানার অধিকারটুকু রাষ্ট্র এখন নিশ্চিত করতে পারেনি। আপনাদের মনে আছে যে বানিয়াচংয়ে পুলিশ হত্যা করা হয়েছিল কিভাবে, এবং প্রকাশ্যে এসে হত্যাকারীরা বোস্টাপ করেছে যে আমরা হত্যা করেছি, বানিয়াচংয়ে পুলিশ হত্যা করেছি আমরা। ইন্ডেমনিটি বনাম বিচারের এই দ্বন্দ্বে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাদের কপালে ভাঁজ পড়ে গেছে। যখনই পুলিশ হত্যার কথা বলা হয় তখনই নাহিদ ইসলাম গর্জে ওঠেন, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া গর্জে ওঠেন, কেন এই বিচার করা হবে, তাদের তো ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। প্রশ্ন হলো তাদের কেন এত ভয়? হত্যা কি তারা করেছে? জুলাই আন্দোলনের একটি বড় ফলাফল হিসেবে গঠিত এনসিপি সবাইকে বলে তারা নতুন এবং সুন্দর বাংলাদেশ চায়, কিন্তু আইনের শাসন কি সেই নতুন বাংলাদেশে থাকবে আসলে? পুলিশ হত্যার বিচার প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা জোরালো হতেই তাদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। এনসিপির আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ইতিমধ্যে বলেছেন পুলিশ হত্যার বিচার যদি নিশ্চিত করতে হয় তাহলে জুলাই গণ অভ্যুত্থানে নিহত এবং আহতদের বিচার আগে নিশ্চিত করতে হবে। তার যুক্তি, এই অপরাধে পুরো পুলিশ বাহিনী দায়ী ছিল, তবে তারা পুরো বাহিনীকে কাঠগড়ায় দাঁড় করায়নি, কেবল অভিযুক্তদের বিচারের আওতায় আনতে বলেছেন। এনসিপির এই অবস্থান থেকে স্পষ্ট যে তারা পুলিশ হত্যার বিচারকে আলাদা করে দেখতে নারাজ, বরং তারা একে আন্দোলনকালীন রাষ্ট্রীয় সহিংসতার বিচারের সঙ্গে যুক্ত করতে চান। তাদের আশঙ্কা বিএনপি এই মামলাগুলোকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে এবং জুলাই আন্দোলনের নৈতিক শক্তিকে দুর্বল করার চেষ্টা করবে বলে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এবং তারা মনে করেন। রাজনৈতিক প্রেক্ষাপটটি আরো জটিল। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ হত্যা এবং স্থাপনায় হামলার ঘটনাগুলো তদন্তে গ্রিন সিগন্যাল মিলেছিল বলে বিভিন্ন সূত্রে জানা যায়। এখন পর্যন্ত সেসব নারকীয় ঘটনার মাত্র 5টি মামলা হয়েছে, কিন্তু একজনকেও আটক করা সম্ভব হয়নি বা করা হয়নি। কারণ এই সন্ত্রাসীরা যারা পুলিশ হত্যা করেছে তারা ছিল বিগত সরকারের অংশ, ইউনূস সরকারের অংশ। বিএনপি সরকারের পক্ষ থেকে পুলিশ সদর দপ্তরে কড়া বার্তা পাঠানো হয়েছে যে প্রতিটি ঘটনার গভীরে গিয়ে তদন্ত করতে হবে। সরকারের এই অবস্থান আইজিপির বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে হলেও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সেই সামঞ্জস্যকে প্রশ্নের মুখে ফেলে দেয়। প্রশ্ন উঠছে, সরকার কি আসলে দ্বিধাবিভক্ত নাকি খেলা খেলছে, নাকি একটা পরিকল্পিত কৌশলে আছে যে বিচার এক অংশ বিচারের কথা বলবে আর এক অংশ ইন্ডেমনিটির কথা বলবে, যাতে করে সরকার দুদিক থেকেই রাজনৈতিক সুবিধা নিতে পারে। আইন শৃঙ্খলা বাহিনীর মনোবল, জনবিশ্বাস পুনরুদ্ধার এই বিতর্কের আরেকটি গুরুত্বপূর্ণ দিক। জুলাই সন্ত্রাসের সময় পুলিশ বাহিনী ভীষণভাবে আক্রান্ত এবং বিপর্যস্ত হয়েছিল। থানা জ্বালানো, অস্ত্র লুটপাট এবং সহকর্মীদের নির্মম হত্যার ঘটনাগুলো তাদের মনে গভীর আঘাত ফেলেছে। যদি এই হত্যাকাণ্ডের বিচার না হয়। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন।
যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নিউজে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।